সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনা উদ্ঘাটনে 7 সদস্যের কমিটি। সরু প্রবেশপথ ও বদ্ধ রুমের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময়, বলছে ফায়ার সার্ভিস। অতীতের দোসরদের ষড়যন্ত্র হিসেবে দেখছেন সমন্বয়করা। নির্মোহ নিরপেক্ষ তদন্তে বিডিআর হত্যা রহস্য উন্মোচন করা হবে, জানালেন কমিশন প্রধান। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টায় লিপ্ত, অভিযোগ বিএনপির। জুলাই বিপ্লব আত্মত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন, সরাসরি চলে যাচ্ছি তার সাথে। রিপন, সচিবালয়ে আগুনের ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এবং অবস্থান করছি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে। আপনারা জানেন যে বুধবার দিবাগত রাত সেই খবরটি পাওয়ার পরে ফায়ার সার্ভিস 1:54 আসে এবং প্রায় 6 ঘন্টা তাদের 19টি ইউনিটের নিরন্তর চেষ্টার পর সকাল 8:20 আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে 12টার দিকে। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কর্মীরা ছাড়া উৎসুক জনতার তেমন কোনো ভিড় নেই। এবং সচিবালয়ে আজকে সারাদিনই সচিবালয়ে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তার কারণে কিন্তু দাপ্তরিক যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু সেভাবে তারা করতে পারেননি এবং অফিস শেষে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু অফিস স্থান তারা কিন্তু ত্যাগ করেছেন। তো আমরা যে কথাটি বলছিলাম যে সকালবেলা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে এটি আসলে কোনো নাশকতা কিনা এই জন্য তিনি বলেছেন যে তদন্ত কমিটি গঠন হওয়ার পরে এই বিষয়টি তিনি জানাতে পারবেন। আমরা জানি যে তারপরে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে কিন্তু প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে আমরা জানি যে উত্তরবঙ্গ সফরে ছিলেন কিন্তু উপদেষ্টা আসিফ, তিনি তার সফর কিন্তু সংক্ষিপ্ত করে তিনি দ্রুত আগুনের ঘটনা যেখানে ঘটে সেই পরিদর্শন করেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি, কিন্তু তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে পরাজিত ফ্যাসিস্ট যে সরকার রয়েছে তাদের এই ষড়যন্ত্র হতে পারে এবং তারা যেভাবে দুর্নীতি উন্মোচন করার যে চেষ্টাটি করছিলেন সেই চেষ্টাকে ব্যাহত করার জন্য একটি পরাজিত শক্তি তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারিও কিন্তু তিনি দিয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে সমন্বয়ক, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি যে এবি পার্টি যিনি হচ্ছেন আহ্বায়ক, এবি পার্টির যিনি সদস্য সচিব, তিনি কথা বলেছেন। তিনি যে দাবিটি জানিয়েছেন সেটি হলো যে এইরকম গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সরকারের যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানকার নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে যাতে এই ধরনের জাতীয় সরকার গঠন করার মাধ্যমে বা জাতীয় ঐক্য গঠন করার মাধ্যমে এইরকম পরাজিত শক্তির যে কর্মকাণ্ড রয়েছে সেদিন তিনি প্রতিহত করবেন। তো আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ। সোনিয়া। রিপন, আপনাকে ধন্যবাদ। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনা তদন্তে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের 7 সদস্যের কমিটি। এদিকে কর্মকর্তাদের প্রবেশের জন্য সকাল 10টার পর একটি মাত্র ফটক খুলে দেওয়া হয়। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবার মধ্যরাতের পর আগুন লাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সূত্রপাত হয় 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। আগুন ছড়িয়ে পড়ে আরও 3 ফ্লোর পর্যন্ত।
সচিবালয়ের ৭ নম্বর ভবনটিতে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানান তিনি। সকাল ৮টায় আমাদের ৮টা ৫-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্বাভাবিক ঘটনা আমাদের কাছে মনে হয়নি, বিশেষ করে আপনার ফ্লোরের একাধিক জায়গা থেকে আগুন যে লেগেছে সেটা দেখা গেছে। এখন এক জায়গায় সূত্রপাত হতে পারে, কিন্তু পরবর্তীতে পরক্ষণেই বিচ্ছিন্নভাবেও যে অনেক জায়গা থেকে আগুন লেগেছে তার কিছু আলামত দেখা গেছে। সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের ৪ নম্বর গেট ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে দিনভর বন্ধ থাকে সব ধরনের দাপ্তরিক কাজ। এদিকে আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে ৬ ঘন্টারও বেশি। শুরু প্রবেশপথ ও রুমের দরজা জানালা বন্ধ থাকায় বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আর প্রশাসনিক কেন্দ্রবিন্দুর এই অগ্নিকাণ্ডে পতিত সরকারের আমলাদের ষড়যন্ত্র দেখছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন। সুরাইয়া মুনির রিপোর্ট। সচিবালয়ের প্রধান গেট দিয়ে ঢুকলে প্রথমেই পড়ে ৭ নম্বর ভবন। বুধবার দিবাগত রাত ১টা ৫০ ভবনটিতে আগুন লাগে। নিয়ন্ত্রণ হয় সকাল ৮টার পর। সচিবালয় থেকে গাড়িতে মিনিট ২ দূরত্বে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়। আগুনের খবর পেয়ে পৌঁছতে সামান্যই সময় লেগেছে। তবে চ্যালেঞ্জ দেখা দিয়েছে দুটি টার্নটেবল লেডার প্রবেশ করানো নিয়ে, কারণ সচিবালয়ের গেটগুলো সরু। মন্ত্রণালয়গুলোতে কাঠ দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করায় দ্রুত আগুন ছড়িয়েছে। এছাড়া প্রতিটি রুমই ছিল বন্ধ। দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় ২১১ জনের একটা জনবল নিয়োজিত হয়েছে। প্রশাসনিক সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু যেখানে, সেরকম জায়গায় অগ্নিকাণ্ড এবং পরবর্তীতে নেভানোর ক্ষেত্রে এত সময় লেগে যাওয়ায় হতাশার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে, তারা সবসময় থাকবে, যে কোনো জায়গা থেকে কল আসবে নাকি এরকম ভাবে বলবে জয় বাংলার মতো ওখানে আগুন লাগবে, তোমরা আগে আসো। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুনের বিস্তৃতি হয়। এর মধ্যে রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খবর পেয়ে নীলফামারী থেকে ছুটে এসে বিষণ্ণ মনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন তিনি। এর আগে ফেসবুক পোস্টে তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র। আগুনের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, আমলাতন্ত্র ও প্রশাসনে ঘাপটি মেরে থাকাদের শেকড় উপড়ে ফেলতে হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোষদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানো ঠিক হবে না, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এই উদারতার পরিণাম জাতিকে অনন্তকাল ভোগাবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাযজ্ঞে জড়িত দেশি বিদেশি চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর গভীর ক্ষতে কিছুটা প্রলেপ দেয়া যাবে বলেও মনে করেন তিনি। সকালে পিলখানায় 5 বিজিবির সম্মেলন কক্ষে প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন কমিশন চেয়ারম্যান। এসইউ সেলিমের প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ইতিহাসের নির্মম ও নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিডিআর বিদ্রোহ নাম দিয়ে পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর প্রায় 1.5 যুগ ধরে এ হত্যাকাণ্ড তদন্তের নামে আসল অপরাধী ও হোতাদের আড়াল করে বিচারের প্রহসন চলেছে। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড পুনঃ তদন্তের দাবি জানায় ভুক্তভোগী স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে 24 ডিসেম্বর আদালতের নির্দেশে বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে পিলখানায় 5 বিজিবি ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে জড়িত দেশি বিদেশি সকল অপরাধীকে চিহ্নিত করা হবে। আমাদের বিবেচনা প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। বিচারের পর এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের বিষয়টি গ্রহণযোগ্য করতে দেশি বিদেশি আইনজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন কমিশন প্রধান। অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কমিশনের প্রতিটি কাজ ও পদক্ষেপ অত্যন্ত স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া করা হবে জানিয়ে এ কাজে সরকার, গণমাধ্যম ও দেশবাসীর সহায়তাও কামনা করেন তিনি। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাবে না বলেও মত দেন তিনি। এদিকে ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমে কেবল জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন রুনেসা আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদের ভূমিকা নিয়ে ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা নির্বাচন হবে, সেই নির্বাচন অবশ্যই ধানের শীল বিজয় লাভ করবে। এতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এখনো তো আমরা সেটা শুনছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান, যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার, সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন। এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার পরে সমালোচনা করেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফেসিবাদের দোসরদের বের করে দিতে হবে। এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না? তাকে আয়না ঘরে নিয়েছে। যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? পতিত হাসিনাকে ফিরিয়ে আনতে এখনো চক্রান্ত চলছে বলেও জানান বিএনপির এই নেতা। বাংলাদেশে যারা আন্দোলনরত দলগুলো একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে এই শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে ইতিহাসের পাতায় লেখার সুযোগ পায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফিরে দেখা 2024। সালের শেষাংশে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কে চির ধরেছে। অন্যদিকে ঋণ নিয়ে শেখ হাসিনা আমলের শেষ দিকে খানিকটা দূরত্ব সৃষ্টি হওয়া চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার এই দেশ তিনটির গুরুত্ব যে বৈশ্বিক রাজনীতিতেও বেশ প্রভাব বিস্তার করে তার বড় প্রমাণ রয়েছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের নানান বক্তৃতা ও বিবৃতিতে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর বাংলাদেশকে নিয়ে দেশটির দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে সম্প্রতি এই সম্পর্কে বেশ চির ধরেছে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর চির ধরা সম্পর্ক বেশ বড় ধরনের ফাটলের রূপ নিতে থাকে। ঢাকা দিল্লি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খানিকটা সচল থাকলেও 4 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা প্রদান। এর বাইরেও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে অকল্পনীয় মিথ্যাচার ও অপপ্রচার। সব মিলিয়ে সম্পর্ক এতটাই তলানিতে নেমেছে যে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও এতে মলমের প্রলেপ দিতে পারেনি। বিশ্লেষকদের মতে দ্বিপাক্ষীয় সম্পর্ক মজবুত রাখতে দল বা ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত 15 বছরে হয়েছে উল্টোটা, যার প্রমাণ মেলে বিদায়ী বছরে। বাংলাদেশের পরিবর্তে দিল্লি সরকার শুধু শেখ হাসিনার ওপর বাজি ধরায় স্মরণকালের সবচেয়ে তলানিতে নেমেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। সম্পর্কের এমন টানাপোড়েনে ভারতের ভেতরেও উদ্বেগ আছে। বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ানোর পর 7 সিস্টার্স নিয়ে কিছুটা হলেও মাথা ব্যথা বেড়েছে ভারতের। 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যে যেতে বাংলাদেশের দিনাজপুর ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বলা হয় চিকেন নেক। ফলে এই চিকেন নেককে সুরক্ষিত রাখতেই বাংলাদেশকে প্রয়োজন ভারতের। অন্যদিকে অর্থনৈতিক বিনিয়োগ ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশে যে দেশটির প্রভাব ক্রমাগত বাড়ছে তার নাম চীন। সম্প্রতি প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করেছে দুদেশ, যা প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চীনের গলায় গলায় সম্পর্ককে ভারত সবসময় বাঁকা চোখেই দেখে আসছে। দৃশ্যত চীনের সঙ্গে সম্পর্ক ভালো না ভারতের। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য বরাবরই দুদেশের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। ভারত বিশ্বাস করে চীন দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্য খর্ব করার চেষ্টা করছে। এক্ষেত্রে চীনের নীতি হচ্ছে ধীরে চলো নীতি। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এগোচ্ছে তারা। এদিকে বাংলাদেশ, ভারত ও চীন এই 3 দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে দেশটির। রাশিয়ার মিত্র হলেও ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে। দেশটিকে সামরিক সহযোগিতাও প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মূলত চীনা সামরিক শক্তিতে ভারসাম্য আনতেই মার্কিনীদের এমন ভারত প্রীতি।
আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাও বৃহত্তর কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে পূর্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত ভারতের চোখে, তবে বাংলাদেশের পট পরিবর্তনের ফলে কিছুটা হলেও পাল্টেছে দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করছেন বাংলাদেশকে আর ভারতের চোখে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। প্রমাণ হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশটির সমর্থনের কথা বলছেন বিশ্লেষকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এক মাসে মাদকসহ নানা অপরাধে জড়িত ১৬০৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দুপুরে বনানী আর্মি অফিসার্স কোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। কর্নেল ইন্তেখাব বলেন, শিল্পাঞ্চল ছাড়াও অন্তত ৪৫ বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখেছে সেনাবাহিনী। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় সেনাবাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার দেশের বাইরের খবর। সিরিয়ার টারটাউস এলাকায় এক অতর্কিত হামলায় পুলিশ বাহিনীর ১৪ জন নিহত, আরও ১০ সদস্য আহত হয়েছে। সিরিয়া ও ইরাকে ২১ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। অন্যদিকে আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারে দাঙ্গায় ৩৩ বন্দী নিহত ও আরও ১৫০০ আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে যুদ্ধ বিগ্রহ সহ নানা সংকটে ২০২৫ সালে প্রায় ১২ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর ১৪ জন নিহত ও আরও ১০ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির টারটাউস এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগতদের কাজ বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে ২১ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে দাঙ্গায় ৩৩ বন্দী নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। এছাড়া কারাগার থেকে ১৫০০-এরও বেশি বন্দী পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির রাজধানী মাপুতোতে এই ঘটনা ঘটে, যদিও দেড়শো বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় ৫ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৪৫,৪০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইউক্রেনে ২৪ ঘন্টায় কমপক্ষে ৭০টি ক্ষেপণাস্ত্র ও শখানেক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। ক্রিসমাসের দিনে এই হামলাকে অমানবিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৫ সালে প্রায় ১২ কোটি মানুষ খাবার সংকটে ভুগবে বলে জানিয়েছে জাতিসংঘ। তথ্য মতে ২০২৫ সালে ৩০ কোটি ৭০ লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে ১১ কোটি ৭০ লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। ২০২৪ সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য ৪,৯৬০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র ৪৬% তহবিল সংগ্রহ করতে পেরেছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। বিপিএল সামনে রেখে সবার আগে প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১১টা থেকে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের প্রথম অনুশীলন সারে। পরে গণমাধ্যমের মুখোমুখি হয় সাকিব বিপিএল খেলতে না পারায় হতাশার কথা জানান ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। একই মাঠে দুপুরে অনুশীলন করেছে চিটাগং কিংস। আগামী ২ জানুয়ারি বিপিএল এর চলতি আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা, মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম এন্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য। The 2020 cricket can be unpredictable. Some teams look great on paper, some teams look less on paper, but it doesn't always work that way. And look, we'll do the best we can. You know, there's 12 matches, 6 weeks. It's a long tournament. So to be honest, keeping the players fresh, mentally, physically, is so important. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনা উদ্ঘাটনের 7 সদস্যের কমিটি।
প্রবেশপথ ও বদ্ধ রুমের কারণে আগুন নিয়ন্ত্রণের দীর্ঘ সময়, বলছে ফায়ার সার্ভিস। অতীতের দোসরদের ষড়যন্ত্র হিসেবে দেখছেন সমন্বয়করা। নির্মোহ নিরপেক্ষ তদন্তে বিডিআর হত্যা রহস্য উন্মোচন করা হবে, জানালেন কমিশন প্রধান। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টায় লিপ্ত, অভিযোগ বিএনপি। জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।